প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম এবং অফুরন্ত শুভকামনা সবার জন্য। এই এপিসোডটি একাধিক কারণে খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, তাই আমি সবাইকে শুরুতে অনুরোধ করে রাখছি শেষ অবধি সঙ্গে থাকবার জন্যে। প্রিয় দর্শক শ্রোতা, আজ মঙ্গলবার 12 মে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় পরিদর্শন করছিলেন। সেখানে তিনি প্রথমে নবাব নওয়াব আলী চৌধুরী সেনেট হলে একটি কর্মশালা উদ্বোধন করলেন, দিনব্যাপী একটি কর্মশালা। আর সেই কর্মশালা আয়োজন করেছিল ইউজিসি বা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। আর কর্মশালাটির টাইটেল ছিল বা শিরোনাম ছিল বাংলাদেশে উচ্চশিক্ষা রূপান্তর, বাংলাদেশে উচ্চশিক্ষা রূপান্তর, টেকসই উৎকর্ষতার রোডম্যাপ। এই শিরোনামের একটি দিনব্যাপী ওয়ার্কশপ উদ্বোধন করেছিলেন। তো আমি সংবাদপত্রে এই খবরটি বিডি নিউজ 24 থেকে নিয়েছি বা এই সংবাদ সোর্সের উপর নির্ভর করেছি। আমার প্রথমে একটু খটকা লেগেছে যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমন ভুলভাল টাইটেল দিয়ে একটি ওয়ার্কশপ কী করে চালাতে পারেন, এবং সেইটি আবার প্রধানমন্ত্রীকে দিয়ে উদ্বোধন করানো হলো। আমার বিস্ময়ের কোনো শেষ ছিল না। প্রথমে আমার মনে হলো আমার হয়তো বাংলা ভাষা দুর্বল হয়ে গেছে, আমি ভুলও চিন্তা করতে পারি, তাই আমি প্রযুক্তির সাহায্য নিলাম। প্রযুক্তির সাহায্য নিয়ে সেই বাংলা টাইটেলের সেন্টেন্সটি যাচাই বাছাই করে দেখলাম। প্রযুক্তিও আমাকে বলছে যে এটি মানসম্মত বাক্য হয়নি, একাধিক ভুল সেখানে আবিষ্কার করা গেল। আমার বিস্ময়ের কোনো শেষ ছিল না। আমি টাইটেলটি আপনাদের সঙ্গে একটু শেয়ার করতে চাইছি আবারও, কারণ এটি কোনো ছোট বিষয় না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন আয়োজিত একটি ওয়ার্কশপের টাইটেলে ভুল, এবং একটি ভুল না, একাধিক ভুল। টাইটেলটি হলো বাংলাদেশে উচ্চশিক্ষা রূপান্তর। তো বাংলা ব্যাকরণ অনুযায়ী, বাক্য গঠনের নিয়ম অনুযায়ী এটি হওয়া উচিত ছিল বাংলাদেশে উচ্চশিক্ষার রূপান্তর। ষষ্ঠী বিভক্তি একটি এখানে দরকার ছিল। উচ্চশিক্ষার রূপান্তর না, কথাটি হতো উচ্চশিক্ষার রূপান্তর। আচ্ছা, ছেড়ে দিলাম। ইংরেজিতে অনেক সময় নাউন অ্যাডজেক্টিভ বলে একটি টার্ম ব্যবহার করা হয়। যেমন দুটো শব্দ পাশাপাশি নাউন হিসেবে আমরা ব্যবহার করি, বাট একটি আরেকটিকে মডিফাই করে। তাই যেই শব্দটি মডিফাই করে সেটি নাউন হওয়া সত্ত্বেও অ্যাডজেক্টিভ। যেমন বুক শপ একটি শব্দ, বুক ও নাউন, শপ ও নাউন। তো শপকে মডিফাই করছে এখানে বুক, তাই নাউন হয়েও সেটি অ্যাডজেক্টিভ, নাউন অ্যাডজেক্টিভ। বাংলায় এমন কোনো নিয়ম আছে সেটি আমার জানা নেই। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের জানা থাকলে কমেন্টে জানাবেন। তাই বলছিলাম যে বাংলাদেশে উচ্চশিক্ষা রূপান্তর না হয়ে কথাটি হতো বাংলাদেশের উচ্চশিক্ষা রূপান্তর। ছেড়ে দিলাম, ইংরেজি অনুবাদ করে হয়তো করেছে, এরকম যদি ধরে নিই। দ্বিতীয় অংশ, টেকসই উৎকর্ষতার রোডম্যাপ। উৎকর্ষতা কোনো ডিকশনারি সিদ্ধ শব্দ নয়, ডিকশনারি এমন শব্দ অ্যালাউ করে না, অর্থাৎ বাংলা ভাষার এটি কোনো শব্দ নয়। ভুলভাবে অনেকে এটি প্রয়োগ করছেন, কিন্তু উৎকর্ষতা বলে কোনো শব্দ নেই। শব্দটি হলো উৎকর্ষ, যাকে ইংরেজিতে আমরা বলি এক্সেলেন্স। আর কোনো কিছু উৎকৃষ্ট হলে আমরা সেটাকে বলি এক্সেলেন্ট। আচ্ছা, তাহলে উৎকর্ষতা কোনো শব্দ নেই এমন একটি শব্দ সেই টাইটেলে বসানো হয়েছে। যেমন অনেকে দারিদ্রতা শব্দটি ব্যবহার করেন, দারিদ্রতা কোনো শব্দ নয়, শব্দটি হলো দরিদ্র থেকে এসেছে। ঠিক একইভাবে উৎকর্ষতা কোনো শব্দ নয়। দুঃখ প্রকাশ করবার ভাষা আমার জানা নেই, নিন্দা করবার ভাষাও আমার জানা নেই। এই চলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ওকে, মূল কথায় আসি। আসলে এইটি বিশ্লেষণ করা আমার উদ্দেশ্য ছিল না, বাট এড়িয়ে যেতে পারিনি প্রিয় দর্শক শ্রোতা। এইবার শুরু করছি যেটি বলছিলাম। নওয়াব আলী চৌধুরী সেনেট হলে সেই ওয়ার্কশপ উদ্বোধন করে প্রধানমন্ত্রী চলে গেলেন অধ্যাপক মুজাফফর আহমেদ চৌধুরী অডিটোরিয়ামে। সেখানে তিনি বেশ কিছুটা সময় অতিবাহিত করেছিলেন শিক্ষার্থীদের সঙ্গে, এবং 150-এরও বেশি শিক্ষার্থী তাকে বিভিন্ন প্রশ্ন করেছিলেন, আর প্রধানমন্ত্রী ধৈর্য সহকারে সেই প্রশ্নগুলোর উত্তর দিচ্ছিলেন। তো সেখানে হাসিনা বিষয়ে কথা এসেছিল। রূপপুর পারমাণবিক প্রকল্প আওয়ামী লীগ আমলে সেটি হয়েছিল, শেখ হাসিনা আমলে, আমাদের জানা আছে। প্রধানমন্ত্রী সেই প্রসঙ্গের অবতারণা করেছেন। তিনি রূপপুর পারমাণবিক প্রকল্পে দুর্নীতি হয়েছে সেটি বলেছেন।
বালিশ কাণ্ড নিয়ে কথা বলেছেন। একটি বালিশের দাম কি করে ৮০,০০০ ৮২,০০০ টাকা হতে পারে, সেটি নিয়ে তিনি কথা বলেছেন। আর কথা প্রসঙ্গে দুর্নীতিতে জিরো টলারেন্স প্রসঙ্গে তিনি বলছেন যে অনেকেই জিরো টলারেন্স বিষয়টি নিয়ে কথা বলে, কিন্তু এখনও তো দেশে দুর্নীতি আছে, তাই সমালোচনাও আছে। তো প্রধানমন্ত্রী সেই অর্থে বলছিলেন যে বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা যতই বলি জিরো টলারেন্স, এটা অবাস্তব ব্যাপার। চেষ্টা করছি লাগাম টেনে ধরার। এত বছরের বিষয়টা 2 মাস 6 মাস 1 বা 2 বছরে পারবো না, এটা অভ্যাসের ব্যাপার। প্রিয় দর্শক শ্রোতা, প্রধানমন্ত্রী হয়তো সরলভাবে উক্তিটি করেছেন, কিন্তু এই উক্তিটি আমাদের জন্য উপকারী হয়নি, ক্ষতিকারক হয়েছে। কারণ যারা লাগামহীন দুর্নীতি করছেন সরকারি দপ্তরগুলোতে, সরকারি মন্ত্রণালয়গুলোতে, সচিবালয়ে যেই দুর্নীতি হচ্ছে, সরকারি বড় ছোট যে কোনো অফিসে, ডিপার্টমেন্ট নির্বিশেষে যেই দুর্নীতি হচ্ছে, জনগণকে যেভাবে দুর্নীতিবাজ কর্মকর্তা কর্মচারীরা জিম্মি করেছেন, তাতে করে প্রধানমন্ত্রীর এই সরল উক্তিটি তাদেরকে আরও উৎসাহিত করবে বলে মনে করছি। প্রধানমন্ত্রী এটি বলতে পারেন না 6 মাস 1 বছর 2 বছরও সেটি করা যাবে না। কেন না? এইখানে পলিটিক্যাল উইল বা রাজনৈতিক সদিচ্ছা সবচেয়ে বড়। সরকার শক্ত হলে, সরকার কঠোর হলে কেন পারা যাবে না? প্রিয় দর্শক শ্রোতা, আমি দুঃখিত, আমাকে একটু পেছনে ফিরে যেতে হবে। যেই ঘটনাকে আমিও পছন্দ করি না, 1/11 1/11 ভিকটিম আমাদের প্রধানমন্ত্রী নিজেও, এবং সেই 1/11 প্রধানমন্ত্রীকে 17 বছর নির্বাসিত লাইফ দিয়েছে যুক্তরাজ্যে, দেশের বাইরে। শুধু তাই না, শারীরিকভাবে তিনি অমানবিক ভয়াবহ নির্যাতনের শিকার হয়েছিলেন সেই 111 নামক দুষ্ট ক্ষতের কারণে। সেই মিলিটারি ব্যাক্ট সরকারের কথা নিশ্চয়ই আমাদের মনে আছে, ফখরুদ্দিন মনিউদ্দিনের সরকার। তো সেই 111-এর সময়, অল্প কিছুটা সময় পরবর্তীতে 111-ওয়ালারা দুর্নীতিপরায়ণ লোকদের সঙ্গে, কায়েমি স্বার্থবাদী গোষ্ঠীর সঙ্গে হাত মিলিয়ে ফেলেছিলেন। বাট শুরুটি যেমন হয়েছিল, বাংলাদেশে এই প্রথমবার 54 বছরের ইতিহাসে দুর্নীতির অন্তরাত্মা ধরে টান দিয়েছিল 111-এর শুরুটা। কেঁপে উঠেছিল দুর্নীতির আত্মাটি, বাট সেটি বহাল থাকেনি। কারণ যারা সেটি করছিলেন লোক দেখানোভাবে করছিলেন, পরবর্তীতে তারাই হাত মিলিয়ে ফেলেছিলেন তাদের সঙ্গে। তো প্রথম যদি সূচনাটি ধরি, সত্যিকার অর্থে দুর্নীতির আত্মা ধরে টান দিয়েছিল 111। তখন কি কোনো অফিসে ঘুষ লেনদেন হয়েছিল? রাস্তায় ট্রাফিক পুলিশের সার্জেন্ট ট্রাক আটকে কারো কাছ থেকে 50-100 টাকা নেবার কথা কি স্বপ্নেও ভেবেছিলেন? না। কারণ অল্প সময়ের জন্য হলেও তখনকার প্রশাসন সদিচ্ছা ব্যক্ত করেছিল, আর সেই সদিচ্ছার কারণে দুর্নীতি উড়ে গিয়েছিল। বস্তায় বস্তায় টাকা রাস্তায় পড়েছিল, টাকার মালিকানা স্বীকার করবার লোক ছিল না। কোটি কোটি টাকা দামের গাড়ি পড়েছিল এখানে ওখানে, মালিকানা স্বীকার করবার লোক ছিল না। কেন? কারণ অল্প সময়ের জন্য হলেও একটি উইল ছিল, একটি ইচ্ছে ছিল যে দুর্নীতি দমন করব, লোক দেখানো হলেও সেটি হয়েছিল। তাই বিএনপি সরকার যদি, তারেক রহমানের সরকার যদি সদিচ্ছা প্রকাশ করে, তাহলে এই কথা বলবার কোনো প্রয়োজন হয় না 6 মাস 1 বছর 2 বছরে হবে না। এটি বাজে কথা। প্রধানমন্ত্রী এটি আমি বিশ্বাস করি সরলভাবে বলেছেন, বাট তার এই বক্তব্য অনুচিত হয়েছে, ইনঅ্যাপ্রোপ্রিয়েট হয়েছে। এইটি দীর্ঘমেয়াদে দুর্নীতিকে প্রশ্রয় দেবে। এখন লোকেরা ভাববে আচ্ছা ঠিক আছে, আগে কোটি কোটি খেতাম, এখন লক্ষ লক্ষ খাবো। কারণ প্রধানমন্ত্রী তো বলেই দিয়েছেন 6 মাস 1 বছর 2 বছরের মধ্যে এটি কিছু করা যাবে না, এটি আমাদের অভ্যেস। এই উক্তি তার অগ্রহণযোগ্য, প্রত্যাখ্যান করছে। আচ্ছা, এবার কোনো এক শিক্ষার্থীর প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী আরেকটি উক্তি করেছেন। তো সেই উক্তিটি আমার ধারণা প্রধানমন্ত্রী নিজে থেকে এই প্রসঙ্গের অবতারণা করতেন না, কারণ প্রধানমন্ত্রী তখন সরলভাবে, এটিও আমি বলবো সরলভাবে সেই প্রশ্নের উত্তর দিয়েছেন, আর সেখানে এই প্রশ্নের উত্তর না দিয়ে কোনো উপায়ও ছিল না। কিন্তু যেটি আমি বলছিলাম, নিজে থেকে প্রধানমন্ত্রী কখনোই এই আলোচনা ইনিশিয়েট করতেন না, শুরু করতেন না। তো শিক্ষার্থীর প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী যা বলেছিলেন হুবহু কোট করছি তার কথা আমি, প্রিয় দর্শক শ্রোতা। তিনি বলছিলেন, শিক্ষক নিয়োগে রাজনীতির প্রভাব দুঃখজনক হলেও ঢাকা বিশ্ববিদ্যালয় বলতে আমরা যা বুঝি ইন্টারন্যাশনাল ডেটিংয়ের মধ্যে পড়ছে না। এর মূল কারণ এখানে যেভাবে শিক্ষক নিয়োগ দেওয়া উচিত ছিল, খুব সম্ভবত
সেভাবে হয়নি, অতীতে সেভাবে হয়নি। আমি উক্তিটি আবার পড়ছি, প্রধানমন্ত্রীর বক্তব্য আমি হু কোট করছি। প্রিয় দর্শক শ্রোতা, এখানে যেভাবে শিক্ষক নিয়োগ দেওয়া উচিত ছিল, খুব সম্ভবত অতীতে সেভাবে হয়নি। এখানে রাজনৈতিক পক্ষপাত প্রাধান্য পেয়েছে। প্রিয় দর্শক শ্রোতা, তিনি আরও বলেছেন, আমরা যদি শিক্ষক নিয়োগের ক্ষেত্রে রেজাল্ট দেখে, মেরিট দেখে নিয়োগ দিই, আমি মনে করি এই অবস্থাটা পরিবর্তন করা সম্ভব। খুব গুরুত্বপূর্ণ বক্তব্য, খুব গুরুত্বপূর্ণ বক্তব্য। এই বক্তব্যের জন্য আমি তাকে ধন্যবাদ জানাই। কিন্তু এখানে একটি কিন্তু আছে। তিনি যা বলেছেন, তার দল বিএনপি, তার দফতর, তার মন্ত্রীরা, তার ছাত্রদল সেটি মেনে চলছে। প্রিয় দর্শক শ্রোতা, এই প্রশ্নের উত্তরটি আমি দিচ্ছি না, আপনাদের কাছেই চাইছি। কমেন্টে জানাতে ভুলবেন না। প্রধানমন্ত্রী যা বলেছেন যে অতীতে সেভাবে হয়নি, রাজনৈতিক পক্ষপাত প্রাধান্য পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগে, অতীতে হয়েছে তিনি বলেছেন, রাজনৈতিক পক্ষপাত প্রাধান্য পেয়েছে। তিনি আবার বলেছেন, আমরা যদি রেজাল্ট দেখে, মেরিট দেখে নিয়োগ দেই, আমি মনে করি এই অবস্থা পরিবর্তন করা সম্ভব। হ্যাঁ, তিনি এখন কথা বলেছেন ভবিষ্যতের কথা, আমরা যদি নিয়োগ দিই, ফিউচার টেন্স ব্যবহার করেছেন, মানছি। চমৎকার কথা, চমৎকার প্রস্তাব, চমৎকার সদিচ্ছা। কিন্তু আমরা কি তাই দেখতে পাচ্ছি? প্রিয় দর্শক শ্রোতা, খুব বেশি কয়েক সপ্তাহ আগের কথা, অধ্যাপক নিয়াজ আহমেদ খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ছিলেন, তাকে সরে যেতে হলো কেন? তাকে কেন্দ্র করে ছাত্রদল নেতা আবিদুল ইসলাম আবিদের কিছু বক্তব্য মনে পড়ছে আমার এই মুহূর্তে, নিশ্চয়ই আপনাদেরও মনে পড়বে। আবিদ বলেছিলেন, আপনার সৎ সাহস থাকলে থেকে যান। তিনি তো ভিসি হিসাবে কাজ করছিলেন, তার সৎ সাহস থাকবে না কেন? আমাদের জানা মতে তিনি তো এমন কিছু করেননি। এবং নিয়াজ আহমেদ খান অত্যন্ত সজ্জন ব্যক্তি হিসাবে পরিচিত, সজ্জন, মেরুদণ্ড রিজু আছে তার। কারণ ছাত্রদল তাদের একজন কর্মীকে, অ্যাক্টিভিস্টকে, কয়েক মাস আগের কথা, গত বছর সোহরাওয়ার্দী উদ্যানের আশেপাশে সেই অ্যাক্টিভিস্ট যখন রাতের বেলা ছুরিকাঘাতে নিহত হলেন, যেটি দুঃখজনক ছিল, রাত 12টার কিছু সময় পরে, মধ্যরাতের পরে। সেই বিষয়টি নিয়ে আবিদরা, ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রচণ্ড রকমের পানি ঘোলা করবার চেষ্টা করেছিল। তারা উপাচার্য নিয়াজ আহমেদের লাইফ দুর্বিষহ করে তুলেছিল। শুধু তাই না, প্রক্টর থেকে শুরু করে অন্য যারা ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, তারা বলছিলেন, আমার ভাই কবরে, খুনি কেন বাইরে? এটি কি অধ্যাপক নিয়াজ আহমেদ খানের কাজ ছিল? রাত 12টার পর সোহরাওয়ার্দী উদ্যানের আশেপাশে গিয়ে পাহারা দেওয়া ছাত্রদলের কোন অ্যাক্টিভিস্ট মোটরসাইকেল করে ওখানে ঘুরে বেড়াচ্ছে, কিংবা অনিরাপদ একটি জায়গায় পৌঁছে গেছে অনিচ্ছা সত্ত্বেও? সেই ছাত্রের নামটি আমি এই মুহূর্তে মনে করতে পারছি না, আমি দুঃখিত প্রিয় দর্শক শ্রোতা। করতে পারলে ভালো হতো। তার আত্মার মাগফিরাত কামনা করছি। একটি তাজা প্রাণ, তরুণ প্রাণ ঝরে গিয়েছে, মেধাবী ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের। অনেক কষ্টের বিষয়টি। তার পরিবারই শুধু জানে সেই পরিবারের উপর দিয়ে কি গেছে এবং এখনও কি যাচ্ছে। তো নিয়াজ আহমেদের কি করবার ছিল উপাচার্য? বাট ছাত্রদল দাবি করছিল সব দোষ নিয়াজ আহমেদের। তো সেই থেকে তার সঙ্গে টানাপোড়েন শুরু, এবং ডাকসু নির্বাচনে তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হলো তারা ইঞ্জিনিয়ারিং করেছেন। কোনো প্রমাণ এই পর্যন্ত কেউ দিতে পারেনি, সবগুলো ছিল শুধুই অভিযোগ। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমলে ইঞ্জিনিয়ারিং হয়েছে, বাকিগুলোর কি হয়েছে? বাকি পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতেও ছাত্র শিবির সমর্থিত প্যানেলগুলোও ভূমিধস জয় পেয়েছে, আর ছাত্র দলের হয়েছিল ভূমিধস ভরাডুবি। এটি নিয়াজ আহমেদ খান গিয়ে করে দিয়ে আসেননি, এটি হয়েছে কারণ ছাত্র দলের উপর সাধারণ শিক্ষার্থীরা আস্থা রাখতে পারেননি। তারা অনেকে বলছিলেন যে তারা ছাত্র শিবিরের কাছে নিরাপদ বোধ করছেন, কারণ ছাত্র শিবির তাদেরকে ঠেকিয়ে কখনো চাঁদা নেবে না, তাদের উপর জুলুম করবে না। এই বোধটি তাদের হয়েছিল সাধারণ শিক্ষার্থীদের। অনেকে সাক্ষাৎকারে সে কথা বলেছেন। আধুনিকা শিক্ষার্থীদের আমরা দেখেছি, মেয়েদের যারা আধুনিক চলাফেরা করেন, আধুনিক লাইফস্টাইল যাদের, তারাও শিবির সমর্থিত প্যানেলগুলোকে ভোট দিতে রাজি ছিলেন। তাদের জিজ্ঞেস করা হয়েছিল, তোমরা তো চলাফেরা আধুনিকা, তোমরা তো অতটা ধর্ম মেনে চলছো না, হিজাব নিকাব পড়ছো না, তোমরা কেন শিবিরকে পছন্দ করছো? শিবির আসলে তোমাদের নামাজ পড়তে বাধ্য করবে, পর্দা করতে বাধ্য করবে, তোমরা কেন করছো এগুলো?
তখন তারা উত্তরে বলেছিলেন, এগুলো আমার কথা না, গণমাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যম সব জায়গায় আছে এগুলো। তখন সেই আধুনিকা বা তরুণীরা বলছিলেন যে দরকার হলে নামাজ পড়বো, দরকার হলে হিজাব পরবো, নিকাব পরবো, কিন্তু তারপরও নিরাপদে থাকতে চাই, সৎ থাকতে চাই, এবং আমাদের কেউ চাঁদাবাজি করে আমাদের উপর জোর জুলুম করে সেটি চাই না। তো এই ছিল বোধ সাধারণ শিক্ষার্থীদের শিবির সমর্থিত প্যানেলগুলো সম্পর্কে আর ছাত্র দল সম্পর্কে। এটি কারো দোষ না, এটি গড়ে উঠেছে ওভার দ্য টাইম। তো যেটি বলছিলাম, তো সেই কারণে নিয়াজ আহমেদ চৌধুরীর কোনো দোষ ছিল না, বাট তাকে দোষী করা হয়েছে, তাকে ভিসির পদটি ছাড়তে হয়েছে। প্রিয় প্রধানমন্ত্রী, এখন আপনাকে বলছি, নিয়াজ আহমেদ চৌধুরীকে কোন দোষে ভিসির পদ ছাড়তে হয়েছিল? প্রক্টরকে সোমবার দিন কোন দোষে গতকাল প্রক্টরের পদটি ছাড়তে হয়েছিল? অ্যাসিস্ট্যান্ট প্রক্টর মোনামি ম্যামকে কোন অপরাধে পদত্যাগ করতে হয়েছিল? তারা বলেছিলেন ব্যক্তিগত কারণ, আসলে কি তাই ছিল? আপনি একটু খোঁজখবর নিয়ে দেখতেন। এখন অনুরোধ করছি, দেখবেন। আপনার ছাত্রদল তাদের জীবন দুর্বিষহ করে তুলেছিল, এবং ছাত্রদল চাইছে প্রত্যেকটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে অনেককেই সরিয়ে দিতে চাইছে, কারণ ছাত্রদলের অভিযোগ এখনও নাকি জামায়াত শিবিরের লোকেরা প্রশাসনে আছেন বিভিন্ন জায়গায়। সুপ্রিয় প্রধানমন্ত্রী, জামায়াত শিবিরের লোকদের আমরা সবাই মিলে সরিয়ে দিলাম, ছাত্রদলের সঙ্গে আমিও যুক্ত হলাম, আরও লোক নিয়ে গেলাম, তাদেরকে সরিয়ে দিলাম, জামায়াত শিবির সমর্থিত ভিসি, প্রক্টর, প্রো ভিসি সবাইকে সরিয়ে দিলাম। তাহলে কাকে নিতে হবে? ছাত্রলীগের ছাত্র দলের আবদার অনুযায়ী বিএনপি সমর্থিত লোকদের নিতে হবে। ফাইন, সেটি আমরা কেন মানব? সেটি অন্যরা কেন মানবে? কি কারণ আছে? কোনো কারণ নেই। তো তাই আপনি যা বলছিলেন পলিটিক্যাল ইন্টারফিয়ারেন্স হাসিনা আমলেও ছিল, আপনাদের আগের সরকারগুলোর আমলেও ছিল, এখন ভয়াবহভাবে সেটি শুরু হয়েছে। দেশের মানুষ কিন্তু হিসেব নিকেশ করছে, আর সব কিছু রেকর্ডে থাকছে। হাসিনার সব কেলেঙ্কারি ফাঁস হচ্ছে। এখন ডিজিএফআই বের করে দিচ্ছে, এনএসআই বের করে দিচ্ছে, ডিবিএসবি, সিআইডি বের করে দিচ্ছে, কারণ তাদের কাছে সব তথ্যই থাকে। যেই সরকারে যখন ক্ষমতায় থাকুক, সেই সরকারের প্রধান থেকে শুরু করে মন্ত্রী, এমপি, আমলা, প্রত্যেকের আমলনামা তাদের কাছে থাকে। আস্তে আস্তে সবার আমলনামা ফাঁস হচ্ছে। আপনাদের আগের আমলের সব আমলনামা ফাঁস হয়েছে। এখন আপনার সরকারের যে আমলনামা তৈরি হবে, যদি আপনারা টার্ম পূরণ করতে পারেন, যতদিনই থাকেন, 3 মাস থাকলেও একটা আমলনামা হবে, এবং সেই আমলনামাগুলো গোয়েন্দা সংস্থার লোকদের কাছে থাকবে। তারা কিছুই বলবে না এখন, বাট সেগুলো রেখে দেবে রেকর্ড হিসেবে। হাসিনাগুলো যেমন তারা বের করে দিচ্ছে এখন। তো সব কিছু আলোতে আসবে। কেন শাহরিন আমিন ভুঁইয়া মোনামিকে পদত্যাগ করতে হলো অ্যাসিস্ট্যান্ট প্রক্টর? কেন প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিনকে পদত্যাগ করতে হলো? নিয়াজ আহমেদ খান কেন গেলেন? অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যারা যাওয়ার নাম করছেন, যেতে বাধ্য হচ্ছেন, বাধ্য হবেন, তারা কেন যাবেন? সব কিছু রেকর্ডে থাকবে। তাই আপনি বলছিলেন অতীতে পলিটিক্যাল ইন্টারফিয়ারেন্স ছিল, এখনও পলিটিক্যাল ইন্টারফিয়ারেন্স আছে এবং হচ্ছে, এবং বিষয়টি আরও ভয়াবহ হয়ে উঠছে মনে হচ্ছে। তো এই তো বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক ইন্টারফিয়ারেন্স, সব জায়গায় পলিটিসাইজেশন শুরু হয়েছে, সব জায়গায়। হয় আপনি জানেন, না হলে আপনি জানেন না। আপনার জানাই ভালো, এগুলো কোনো ভালো ফল দেবে না। তাই আপনার আজকের বক্তব্য, আপনি যে কথা বলেছেন, সেইটি আসলে আপনাদের অ্যাকশনের সঙ্গে যাচ্ছে না। কথায় এবং কাজে আমরা কোনো মিল খুঁজে পাচ্ছি না। তাই ছাত্রদলকে লাগাম দিতে হবে সব বিশ্ববিদ্যালয়ে। ছাত্রদল যাতে ছাত্রলীগ হয়ে না ওঠে। দেশের মানুষ কিন্তু এটি চাইছে। আপনাদের এই জোয়ার, এই সব কিছু মানুষ ভালোভাবে নিচ্ছে না। আপনারা জিতেছেন, সেটি আমরা খারাপভাবে নিচ্ছি না, ভালো করেছেন। ভালো শাসন করুন, গুড গভর্নেন্স দিন আমাদের। ছাত্রদলকে বলুন, ছাত্রদলের লাগাম টানুন। আর দুর্নীতির বিষয়ে যেটি বলেছেন, পলিটিক্যাল উইল এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ, আর কিছুই না। হ্যাঁ, এখনই হবে না, এক রাতে হবে না, বাট 6 মাস, 1 বছর, 2 বছরও কিছু হবে না। এটি আনঅ্যাকসেপ্টেবল, গ্রহণ করা গেল না। ধন্যবাদ প্রিয় প্রধানমন্ত্রী, এবং ধন্যবাদ প্রিয় দর্শক শ্রোতার সঙ্গে থাকবার জন্য।